নমস্কার। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠান নিয়ে আজকে আমরা আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত বাবু। দেবব্রত বাবুর কাছে আজকে আমরা একটা এমন জিনিস জানবো যেটা হয়তো আপনাদেরও কোনো সময় মনে হয়েছিল। দেখা যাক সেই উত্তর আমরা পাই কিনা। নমস্কার। একটা কথা এটা মনে হচ্ছিল, আমরা সিনেমার ক্ষেত্রে দেখেছি যে অনেক অভিনেত্রী তারা স্বনামে অভিনয় করেছেন বা বেশ জনপ্রিয়তার সঙ্গেই অভিনয় করেছেন, জনপ্রিয়তা পেয়েও ছিলেন তারা। কিন্তু বিয়ের পরে তারা অভিনয় জগৎ থেকে বা অভিনয় থেকে সরে আসেন। তাদেরকে আমরা সেইভাবে পাইনি বা পেলেও হয়তো খুব অল্প ক্ষেত্রে পেয়েছি। গানের ক্ষেত্রেও কি এরকম ঘটনা আছে? আপনার ওই তথ্য সন্ধানের যে বিরাট জার্নি, তাতে পেয়েছেন এরকম কিছু তথ্য? হ্যাঁ, এটা উম বেশ জনপ্রিয় বিষয়। এই বিষয়টা নিয়ে ভাবতে গেলে আমাদের বাঙালি সমাজে একটু বিবাহযোগ্যা মেয়েদের যদি আমরা দেখি, আ বা লালবাজারে যখন হারমোনিয়াম কিনতে যাওয়া হয়, দেখা যায় যে হারমোনিয়ামটা কেনা হয় কিন্তু সামনেই বোধহয় বিয়ের সম্বন্ধ আসছে। মা তুমি একটা গান করো দেখি। একটা গান গেয়ে শোনাও। বরপক্ষ যখন শুনতে আসে, মা তুমি একটা গান করো দেখি, তো ২-৩টে গান রেডি করা হয়। এটা নিয়ে আমাদের কিন্তু অনেক হাস্যরসাত্মক কাহিনীও আছে। তো দেখা যায় যে বেশিরভাগ সময়ই ওই ২-৩টে গান, তোমার চুলটি লম্বা, কুঁজবরণ কন্যা। তো এইরকম সময় দেখা যায় যে বিয়ের ঠিক পরে এই এই গান আর শোনা যায় না। তো স্বামীর দুর্ভাগা স্বামী বলা যায়, যে তিনি আর তার স্ত্রীর গান আর শুনতে পারেন না। হয়তো খোঁটা দেন যে তোমার গান কি হলো? ওটা কি পরীক্ষায় পাস করার জন্যে? তো এটা কিন্তু আমি লঘু চালে বললাম। কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা খুব গভীরভাবে নিষ্ঠা সহকারে অনুশীলন করেছেন, নাম করেছেন, বেশ খ্যাতি অর্জন করেছেন, তারাও কিন্তু বিবাহ পরবর্তী সময়ে অনেক কারণে কিন্তু তিনি গান করা ছেড়ে দিয়েছেন। ২-৩টে কাহিনী বলবো। এরা খুব স্বনামধন্যা মহিলা। প্রথমে আমি বলি, রবীন্দ্রসঙ্গীতের গায়িকা। রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথ কিন্তু অনেক গায়িকাকে উনি গান দিতেন এবং তাদের মুখ থেকে গান শুনতেন। কারণটা হচ্ছে বড় একজন সুরকারের এটাই একটা সবসময় একটা নিয়ম থাকে বা স্বভাব থাকে, এটা কিছুতেই এড়িয়ে যাওয়া যায় না, যে তিনি তার সৃষ্টি গানটা কারোর মুখে শুনতে চান। তার গলা তো অত ভালো নয়। সেই জন্য দেখা যায় যে প্রত্যেক বড় বড় সুরকারের একটা অবলম্বন থাকে। এই অবলম্বন বা অ্যাঙ্কার তিনি তার ছাত্রী বা কোনো ভালো গায়িকা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে অনেক বেশ কিছু গায়িকা ছিলেন। পরপর নাম বলতে গেলে সাহানা দেবী, তারপরে অমিতা ঠাকুর, তারপরে অমিতা সেন, শৈলদেবী এবং পরবর্তীকালে মোহর্দি মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, তারপরে নীলিমা সেন বাচ্চুদি, এরা কিন্তু পরপর এসেছেন ওই গানের ধারাটাকে এগিয়ে নেওয়ার জন্যে। তবে ওই প্রসঙ্গে আসি যে বিয়ের পরে সাহানা দেবী ছিলেন খুব মস্ত পরিবারের মহিলা। তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাগ্নী। অমলা দাস তার বোন, অমলা দাসের বোনের মেয়ে। সাহানা দেবী গান অসম্ভব সুন্দর গাইতেন। রবি ঠাকুরই তার শাস্ত্রীয় সঙ্গীত চর্চার জন্য গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের যিনি ভাইপো রমেশ বন্দ্যোপাধ্যায়কে ঠিক করে দিয়েছিলেন এবং এত ভালো গাইতেন যে সাহানা দেবীকে রবি ঠাকুর বলতেন যে আমার গানগুলি বোধহয় তোর জন্যেই তৈরি করা। আচ্ছা, চিন্তা করা যায় না। অথচ এই সাহানা দেবীর বিয়ে ঠিক হলো। সব থেকে ব্যথিত এবং বিমর্ষ হয়ে পড়লেন রবি ঠাকুর। তিনি বললেন, তুই কি বিয়ের পরেও গাইবি? বাঙালি মেয়েরা তো বিয়ের পরে গায় না। উনি নিজে থেকে বলেছেন, এটা লিখিত আছে। এবং সত্যি সাহানা দেবী গান ছেড়ে দিয়েছিলেন। ওনার বিবাহটা ছিল খুব
দুর্ঘটনা বলা যেতে পারে। বিবাহ বিচ্ছেদ হলো, তারপরে উনি মনের দুঃখে চলে গেলেন পন্ডিচেরি। আচ্ছা। এরপরে আমি আসি অমিয়া ঠাকুরের কথা। অমিয়া ঠাকুরও যিনি পরবর্তীকালে সত্যজিৎ রায় ওনাকে প্রায় বলা যায় যে বিস্মৃতির থেকে তুলে নিয়ে এসে কাঞ্চনজঙ্ঘাতে গান গাইয়েছিলেন, পরবাসে সেই গান। আচ্ছা। অমিয়া ঠাকুরও কিন্তু বিয়ের পরে প্রায় গান ছেড়ে দিয়েছিলেন। হয়তো ব্যক্তিগত কোনো পরিসরে গাইতেন, কিন্তু অনুষ্ঠানে গান নেই। আচ্ছা। তারপরে যদি আমি দেখি একটা বড় অধ্যায়ে দুজনের নাম আমি করব, অনেকেই আছে। মীরা দেব বর্মনের নাম তোমরা শুনেছি। মীরা দেব বর্মন ছিলেন ওই কুমিল্লাতে জন্মগ্রহণ। শচীন দেব বর্মনের সহধর্মিণী, অনেক ছোট বয়সে। কিন্তু শচীন দেবের গান নিয়ে পাগল ছিলেন মীরা দেবী, এবং শচীন দেব বর্মনকে মনে মনে ভালোই বেসে ফেলেছিলেন গান শুনে। আচ্ছা। মীরা দেব বর্মন বিদুষী মহিলা, শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। অমিতা সেনের কাছে, মানে অমর্ত্য সেনের মায়ের কাছে তিনি নাচ শিখেছেন। বিশ্বদেব চট্টোপাধ্যায় এখানে গান শিখতেন। সেইখানেই আরও অন্তরঙ্গ আলাপ আর এক শিষ্য শচীন দেবের সঙ্গে। আচ্ছা। শচীন দেব বর্মন এবং মীরা দেবী, মীরা দাশগুপ্ত, এরা দুজনেই ছিলেন হচ্ছে বিশ্বদেব বাবুর ছাত্রছাত্রী। আচ্ছা। ওই যা হয় কোচিং ক্লাসে ছোট প্রেম হয়, তো এখানেও একটা কোচিং ক্লাসেই বলা যেতে পারে, গানের কোচিং ক্লাসে দুজনের প্রেম হলো। প্রেমটা হলো কিন্তু শিক্ষক এবং গুরু বিশ্বদেবের সামনে। বিশ্বদেব এটাকে মেনে নিতে পারেন। যাই হোক, পরবর্তীকালে এলাহাবাদ মিউজিক কনফারেন্সে দুজনেই গেলেন এবং দুজনেই খুব দারুণ অনুষ্ঠান করলেন। সেই থেকে 37-38 সালে ওদের বিয়ে হলো। তখন বয়স বোধহয় 16-17 বছর আচ্ছা। মীরা দেব বর্মনের। একটু বেশি বয়স ছিল, পাত্রের বেশি বয়স, যেহেতু পাত্র আর পাত্রীর বয়সে অনেক ফারাক। তার ঠিক 1 বছর 1.5 বছরের মাথায় জন্মগ্রহণ করলেন আমাদের আর ডি বর্মন। আচ্ছা। তারপরেই দেখা গেল যে মীরা দেবী এত সুন্দর গাইতেন, যার তখনই রেকর্ড ছিল প্রায় 5-6টা, তিনি আর গাইলেন না। আচ্ছা। গায়িকা হয়ে গেলেন গীতিকার। হুম। তিনি তার স্বামীর জন্য লিখলেন বর্ণে গন্ধে ছন্দে গীতিতে টাকডুম টাকডুম বাজাই। তা অত ভালো সুরকার বা অত ভালো গীতিকার হলেন বটে, কিন্তু সুর তো দিলেন না, খুব কমই সুর দিয়েছেন বোধহয়। কিন্তু শচীন কর্তা কিন্তু ওনার সহধর্মিণী মীরা দেবীকে সঙ্গে নিয়ে অনেক সিনেমা তৈরি করেছেন, সিনেমার সুর। কিন্তু গান তো গাইতে পারতেন, এটা হচ্ছে একটা ঘটনা। আরেকটি ঘটনা আছে, সেটা তো খুবই উন্নত পর্যায়ের। বিদুষী মহিলা যদি কোনো বিদ্বান পণ্ডিত স্বামীর সঙ্গে ঘর করেন, তাহলে একজন অস্তমিত হয়ে যায়, এটা দেখা যায়। দুটো সূর্য একটা আকাশে থাকতে পারে না, অনেকটা সেরকম অভিমান তো তাকে নেই। এবং সব থেকে বড় ঘটনা, যেটাতে আমি বিশেষ বিস্তারিত যাচ্ছি না, সেটা হচ্ছে রবিশঙ্কর এবং অন্নপূর্ণা দেবী। সুরবাহার বাজাতেন অন্নপূর্ণা দেবী, এবং মনে হতে যেন সরস্বতী ভর করেছেন। আচ্ছা। তিনি কোথায় গেলেন? স্বামীর ঘর করতে করতে সন্তানের জন্ম দিলেন, কিন্তু তার স্বামী রবিশঙ্কর বাবু বিশ্ববিখ্যাত, বিশ্ববরেণ্য হলেন, কিন্তু অন্নপূর্ণা দেবী একদম আড়ালে থেকে গেলেন জীবনের শেষ দিন অবধি। যার কথাতে আসছিলাম তার নাম হচ্ছে রানু সোম। আচ্ছা। এই রানু সোমের নামটি অনেকে শোনেনি, আমি একটু বললে শুনতে পারা যাবে ডিটেলসে। রানু সোম ছিলেন ওই ঢাকার মস্ত বড় পরিবারের, কুলীন পরিবারের মানুষ। তার বাড়িতে আসতেন আমাদের কাজী নজরুল, তার বাড়িতে আসতেন দিলীপ কুমার রায়, মানে আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র। ওইখানে বসে ওনার জন্যেই গানটা রচনা করেছিলেন কাজী নজরুল, কোন কুলে আজ ভিড়ল তরি। আচ্ছা। এত ভালো গান 9 বছর বয়সে ঢাকা রেডিওতে গাইছেন, ভালো ভালো রেকর্ড বেরিয়ে গেছে। এই রানু সোম, তার দেখতেও সুন্দর, দীর্ঘাঙ্গী, অত বড় পরিবারের, আবার সুন্দর, উনি বিদুষীও বটে, অনেক ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিয়ে হয়ে গেল কার সাথে? সেই বিদ্বান ব্যক্তি, তার নাম বুদ্ধদেব বসু। আচ্ছা। আমি প্রতিভা বসুর কথা বলছি। আচ্ছা। তা প্রতিভা বসুর নামটা আমরা জানি সাহিত্যিক প্রতিভা বসু হিসেবে। উনি এত বড় গায়িকা ছিলেন, গানটাকে একেবারে ভুলে গেলেন। তারপরে আর গানই নেই। প্রতিভা বসুর 1-2 গান এখনো রেকর্ডে ইউটিউবে পাওয়া যায়, কিন্তু যে মানুষটিকে নিয়ে বড় বড় সুরকাররা বলতেন যে আমি রানুকে গান শোনাবো, আমার গানটা রানু দেবী একবার গান না,
মানে নজরুল তো পাগল ছিলেন, রানুদেবীকে বলতেন যে আপনি কলকাতাতে আসুন, আপনি আমার গান গান, কিন্তু হলো না। তা এটা দেখা যায় বোধহয় ইতিহাস বারে বারে আবার বলে না যে বারে বারে ফিরে আসে। তা এরকমই আমি বড় বড় কয়েকটা ঘটনা বললাম, এরকম আরও বেশ ঘটনা আছে। আর আমার মনে হয় বিভিন্ন পরিবারেও এই ঘটনা আছে, অনেকেই সাক্ষী আছেন, হয়তো সবাই জনসমক্ষে আসেনি বা সেগুলি সবাই জানে না। তবে এটা খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের যে বিয়ের পরে আমি কাউকে দোষ দেব না, শ্বশুরবাড়িকেও দোষ দেব না, শাশুড়ি মাকেও দোষ দেব না, স্বামীকেও দোষ দেব না, কিন্তু এটা হয়ে যায়। হয়তো কখনো পরিস্থিতির চাপে বা কখনো এরকম এটাও হয়েছে যে সুখে সংসার করা, রবি ঠাকুর বলেছেন যে একটি মহিলার বা রমণীর যদি সুখে সংসার করতে পারে তার আর কিচ্ছু চাই না, তার গানও চাই না। হ্যাঁ, এটাই বোধহয় মস্ত বড় কারণ। মানে সেই স্যাটিসফ্যাকশনটা ওইখান থেকে হ্যাঁ, উনি পেয়ে যান। তিনি বলেন আমি তো সব পাওয়ার দেশে এসে গেছি, হ্যাঁ, তাহলে আর তো আমার গানের দরকার নেই, আমি বরং ওই স্বামী সন্তান নিয়ে একটা পরম সুখে সংসার যাপন করি। হ্যাঁ, সেটাও হতে পারে। বা যে কোনো কারণেই হোক, আমরা তার মানে এরকম অনেক সুগায়িকাকে পেতে পারতাম যাদেরকে আমরা পাইনি। এটা অবশ্যই, আপনার কথা থেকে জানলাম। একদম। আচ্ছা, তার মানে কি আপনি এইটা বলবেন যে প্রতিভা দেবীর ডাকনাম ছিল রানু? রানু সোম ছিল বিবাহ পূর্ববর্তী নাম, আচ্ছা, মানে আইবুড়ো নাম যাকে বলে। আচ্ছা, হ্যাঁ, ওনার পদবী ছিল সোম, হুম। আর রানু ছিল হচ্ছে নাম। ওনার নাম। কিন্তু বিবাহের পরে কি নামও বদল হলো? প্রতিভা রানু ডাক নাম ছিল, ডাকনাম ছিল। প্রতিভা আসলে ডাক নামেই তো সবাই চেনে। ঠিক। ভালো নামে তো আমরা ওই বিশ্ববিদ্যালয়ের বা বিদ্যালয়ের খাতাতে নাম লিখি। সেই। তবে এটা ঠিকই যে আমরা অনেক ভালো আ সুকণ্ঠী গায়িকাকে পেতে পারতাম, তাদের আরো গান পেতে পারতাম, কিন্তু যে কোনো কারণেই হোক পাওয়া হলো। আমি ওই প্রসঙ্গেই বলি ছোট্ট করে, কেন এত নাম আছে চট করে মনে পড়লো, ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়, ইনি মস্ত বড় কীর্তনিয়া ছিলেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়, হুম। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা ছিলেন রত্নেশ্বর মুখোপাধ্যায় আর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়। ওরাও কি বেশ বড় মাপের সুরকার এবং বড় মাপের সঙ্গীতজ্ঞ ছিলেন। রতু মুখোপাধ্যায় নামে পরিচিত রত্নেশ্বর মুখোপাধ্যায়, মনে আছে? রতু মুখোপাধ্যায় আমাদের খুব নাম করা। তো রতু মুখোপাধ্যায়ের কাছে উনি গান শিখতেন, নীলিমা বন্দ্যোপাধ্যায় এবং ছবি বন্দ্যোপাধ্যায়। এত ভালো কীর্তন গাইতেন না, কীর্তন আবার একটা অন্য স্কেলে গাওয়া হয়, দীর্ঘায়িত লয়ে গাওয়া হয়। কীর্তন ছোট লয়ে গাওয়া হয় না, দীর্ঘায়িত লয়ে 15 মিনিট 20 মিনিট ধরে গাওয়া হয়। কঠিন, শিখতে হয়, অনুশীলন করতে হয়। নীলিমা বন্দ্যোপাধ্যায় ওই মাপের শিল্পী ছিলেন। উনিও বিয়ের পরে গান প্রায় ছেড়ে দিলেন। এগুলো মানে শ্রোতা হিসেবে আমাদের অপ্রাপ্তি, যা সত্যি আমাদেরই দুর্ভাগ্য যে আমরা আমাদেরই পেলাম। দুর্ভাগ্য। কাউকে দোষারোপ করতে পারবো না। না, এটা আমাদেরই দুর্ভাগ্য। ঠিক, ঠিক। আজকের পর্বে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে আমরা দেবব্রত বাবুর সঙ্গে আবার কথা বলবো, আরও নানান বিষয় নিয়ে জানবো। আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমার মনে হয় এই পর্বগুলো আপনাদেরও খুব ভালো লাগছে। কীরকম লাগছে, ভালো মন্দ যাই হোক না কেন, আমাদের কমেন্টে জানান। ভালো থাকুন, আবার দেখা হবে।